যখন স্কুলে পড়তাম সবাই পরিবেশ দিবসে একটা করে গাছ আমরা রোপণ করতাম আর কি, সকলে স্কুল থেকেই বলা হতো, দেওয়া হতো গাছটা রোপণ করো, এই গাছটাকে জল দাও, যত্ন করো, তাতে আমাদের পরিবেশ বিশুদ্ধ থাকবে। এখনো তো গাছ অবশ্যই রোপণ করা হয়, কিন্তু আমাদের বর্তমান সমাজের একটা বড় বলবো পরিবেশটাকে খারাপ করে দেওয়ার একটা বড় দিক কিন্তু প্লাস্টিক। এই প্লাস্টিকের যে আমরা ক্যারি ব্যাগ যেগুলো ব্যবহার করি, যেগুলো একবার ব্যবহার করার পরে আমরা ছুঁড়ে ফেলে দিই, সেই জিনিসগুলো কিন্তু অতিরিক্তভাবে পরিবেশকে দূষণ করছে। আমরা কিন্তু চেষ্টা করলে পারি এই পরিবেশকে দূষণের হাত থেকে মুক্ত করতে। আমরা যদি বাজারে যাই, তাহলে আমরা বাড়ি থেকেই যদি চটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ হাতে করে নিয়ে যাই, যেটা আগে নিয়ে যাওয়া হতো, সেটা কিন্তু পরিবেশ দূষণ করে না। কিন্তু আমরা যে ক্যারি ব্যাগে নিয়ে এসে ক্যারি ব্যাগগুলো যেখানে সেখানে ফেলে রাখি, আর এই ক্যারি ব্যাগগুলো তো পচন হয় না, মানে পচে যায় না, যার ফলে সমস্ত কিছুকে আটকে দেয়। ধরুন যখন বৃষ্টি হচ্ছে, তখন এই ক্যারি ব্যাগগুলো এক জায়গায় আটকে থাকছে এবং জলটা আটকে থাকছে, ভীষণভাবে দুর্গন্ধ, ভীষণভাবে দূষণ সৃষ্টি হচ্ছে। তো সেই জন্যে আমরা যদি এই ধরনের জিনিসগুলোকে কম ব্যবহার করি, বা ধরুন প্লাস্টিকের যে সমস্ত বোতল আমরা ব্যবহার করছি, যেগুলোকে আর জলের জন্য ব্যবহার করতে পারছি না, সেগুলোতে বোতল বা প্লাস্টিকের যে কোনো পাত্রই ধরুন না কেন, সেগুলোতে যন্ত্রপাতি রাখতে পারি, দানা শস্য ডাল এগুলো রেখে সেগুলো পুনর্ব্যবহার করতে পারি, ফেলে না দিয়ে। এছাড়া যেগুলো একেবারে পুনর্ব্যবহার করতে পারছি না, সেগুলোকে কিন্তু আমরা যারা ভাঙাচোরা কিনতে আসে তাদেরকে কিন্তু এটা বিক্রি করতে পারে। এক তো আমাদের আয় হয়, দ্বিতীয়ত এই ভাঙাচোরার সাথে কিন্তু ওরা যেখানে সেখানে ফেলে দেবে না, এটা বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে যাবে, যেখানে গিয়ে এটাকে গলিয়ে নতুন কিছু তৈরি করা হবে বা পরিবেশের কোনো একটা কাজে লাগবে। তো এইভাবে কিন্তু আমরা প্লাস্টিক দূষণ থেকে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি। যখন আমাদের শিক্ষক মহাশয়রা বিশ্ব পরিবেশ দিবসে আমাদের রুটফোনে নিয়ে যেতেন, একটি চারা গাছ রোপণ করে দিতেন আর বলতেন এই চারা গাছ থেকে আমি দেখেছিলাম মিস্টার গ্রিন, মানে হরিয়ার। আমার মনে হয়েছিল যে এই নামটা কিন্তু খুব সুন্দর হবে, কিন্তু তুমি ঠিকই বলেছো, সেই ছোট ছোট মুহূর্তগুলোকে আমরা আমাদের সাথেই কিন্তু থেকে গেছি, ছোট ছোট মুহূর্তগুলো। কারণ সেগুলো শুধুমাত্র গাছ লাগানোর বিষয়ই ছিল না, সেগুলো ছিল ভালো সংস্কার, শিক্ষারও বিষয়। আর আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা এমনই একটি শিক্ষার বিষয়বস্তু নিয়ে কিন্তু কথা বলবো। একেবারে একদিনে সম্ভব নয়, একটু একটু করে এটাকে সম্ভব প্লাস্টিক বর্জন করা। প্লাস্টিক অবশ্যই আমাদেরকে কিন্তু বর্জন করতে হবে, আমাদের পরিবেশ ভারসাম্য বজায় রাখতে। গাছ অবশ্যই লাগাতে হবে পরিবেশকে ঠান্ডা রাখার জন্য। দেখছেন তো এবছরে কেমন গরম পড়ে গেছে, ঠান্ডা রাখার জন্য। আর সব থেকে বড় কথা যেটা, ভূগর্ভের জল কিন্তু কমে যাচ্ছে। জলকে বিনা কারণে অপচয় করা যাবে না, যতটা পারবেন জলকে সঞ্চয় করুন, জল সঞ্চয় করুন, জল অপচয় করা যাবে না। আর অবশ্যই এগুলো বাচ্চা, মানে বাড়িতে সব ছোট ছোট বাচ্চারা আছে তাদের মধ্যে দিয়ে। এবং বিশ্ব পরিবেশ দিবসে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মিলিত হয়েছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যে কারণে এখানে ডাকা সেটা তো আপনারা অবশ্যই আগে শুনলেন আর দেখলেন। তা যেহেতু আমরা আস্তে আস্তে প্রগতির পথে এগোচ্ছি, যত প্রগতির দিকে সমাজ এবং সভ্যতা যত এগোচ্ছে, আমরা কিন্তু তত অনেকটা পিছিয়েও যাচ্ছি। কেন পিছাচ্ছি? পরিবেশ ধ্বংসের দিকে যাচ্ছে। তাই গরিব বড় লোক, ছোট বড় এসব কোনো কিছুই মানামানি নেই। এখন প্রত্যেকটা মানুষের উচিত আমাদের পরিবেশ রক্ষার জন্য এগিয়ে আসতে হবে, প্রত্যেক। আর সেটা অবশ্যই নিজের বাড়ি থেকে শুরু করতে হবে, বাড়ির ছোট ছোট বাচ্চাদের দিয়ে। পরিবেশ রক্ষা মানে গাছ তো অবশ্যই লাগাতে হবে, শুধু
তার সঙ্গে সঙ্গে এখানে যে কথাগুলো বলা হয়েছে, প্লাস্টিক ব্যবহারটাকে কমাতে হবে, জল সংরক্ষণ করতে হবে, এগুলোর দিকেও সকলে মিলে আমরা খেয়াল রাখবো। আশা করি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একদিন আমাদের সুদিন আমরা দেখতে পাবো। আমাদের যে অনুষ্ঠান ছিল সেটা হলো আজকের দিনটি বিশেষ একটি দিন। আজকের দিনটি এই যে 5ই জুন, এই 5ই জুন তারিখে এই দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় সারা বিশ্বজুড়ে। কেন পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? আপনারা যারা বয়স্ক আছেন, যাদের বয়স বেশি, তুলনায় অনেক বেশি, তারা বলতে পারবেন যখন এই গ্রামটা এখান থেকে 20 বছর আগে, 30 বছর আগের পরিস্থিতি ছিল, তখন আমাদের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ ছিল না। যারা বয়স্ক মানুষ তারা বলতে পারবেন বিদ্যুৎ ছিল না। আমরা কি করতাম? সাধারণ অবস্থায় আমাদের এত গরম মনে হতো না। যারা বয়স্ক আছেন তারা বলতে পারবেন একটা হাত পাখা দুপুরবেলা হয়তো একটু প্রয়োজন হতো, বাকি সময় প্রয়োজন হতো না। তার কারণ কি? এখান থেকে 50 বছর আগে পৃথিবীর উষ্ণতা, যে গরম ভাবটা আমাদের যে গরম লাগে, এই উষ্ণতা এত বেশি ছিল না। প্রতি 5 বছর, 10 বছর বা 50 বছর বা 100 বছর পর পর পৃথিবী গরম হচ্ছে। একটা সময় পৃথিবী ছিল শীতল, সেটাকে বলা হতো তুষার যুগ। মানে এই পৃথিবীতে গাছপালা বলে কিছু ছিল না, যা ছিল বরফ। সেই বরফ যখন উল্কাপিণ্ড পৃথিবীতে পড়লো, পড়ার পরে এত গরম হলো, সেই গরম হওয়ার ফলে সেই বরফ গললো। বরফ গলার পরে পৃথিবীতে জলের আবির্ভাব হলো, সেই জলে প্রাণের সৃষ্টি হলো। বিজ্ঞান বলে তার আগে প্রাণের কোনো অস্তিত্ব ছিল না, যেটা ছিল মিথেন গ্যাস। আমরা দেখবেন প্রবীণ মানুষেরা, গ্রামের আরো আগে, মানে অনেক আগের মানুষেরা বলতো আলেয়া, আলেয়ায় ধরেছে বা আলেয়া দেখা গেছে। এই আলেয়া আসলে কিছু না। এই আলেয়া হলো এক ধরনের গ্যাস, মিথেন গ্যাস। যে গ্যাসটা কি হয়, যদি মিথেন গ্যাস বাতাসের সংস্পর্শে আসে তখন জ্বলে ওঠে। আর গ্রামে কি ছিল? পচা ডোবা ছিল, যত্রতত্র জল জমে থাকতো, এসেই থাকতো। ওই ডোবার মধ্যে বা পচা জায়গায় মিথেন গ্যাস বেশি মাত্রায় সৃষ্টি হতো। যখনই মিথেন গ্যাস তৈরি হতো, ওই মিথেন গ্যাস বুদবুদ আকারে বাতাসের উপরে, জলের ভিতর থেকে উপরে উঠে যেত, বাতাসে উঠে যেত। দেখা যেত একটা আগুনের হলকা বা একটা ঝলক দেখা গিয়েই নিভে গেল। রাত্রিবেলা কেউ নেই, বাগান, তার মধ্যে একটা ছোট্ট ডোবা, কচুরিপানা ভর্তি বা একদম পচা পাতায় ভর্তি হয়ে আছে। সেইখানে কেউ রাস্তা দিয়ে যেতে যেতে বা কেউ ওই বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখলো ওখানে হঠাৎ করে আগুন জ্বলে উঠেছে। আমরা সবাই কি বলতাম? ভূতের ভয় বা ভূত বা আলেয়া। অ্যাকচুয়ালি বা আসলেই এই আলেয়া বা ভূত বলে এরকম কিছু নেই। যেটা আছে সেটা হলো মিথেন গ্যাসের অস্তিত্ব। এই মিথেন গ্যাস থেকে প্রথম প্রাণের সৃষ্টি হয়। আর সেই প্রাণের সৃষ্টি হতে হতে আস্তে আস্তে মানুষের সৃষ্টি। আর মানুষ পৃথিবীতে আসার পরে কি করলো? প্রকৃতিকে যত্রতত্র নিজের ইচ্ছা মতো ব্যবহার করা শুরু করলো। কিরকম? মনে করুন এখান থেকে 100 বছর আগে এই দক্ষিণ চাঁদপুর বলে কিছু ছিল না। এখানে কোনো একটা জঙ্গল ছিল, সুন্দরবনের একটা অংশ হয়তো ছিল। তো আমরা বসবাস করার জন্য কি করলাম? প্রথমে গাছ কাটা শুরু করলাম, জঙ্গল ধ্বংস করে একটা অংশকে আমরা বসতি গড়ে তুললাম। এবার বসতি গড়ে তুললাম, জনসংখ্যা বাড়লো, প্রথমে 10 জন, তারপরে 20 জন, তারপরে 100 জন। যখন জনসংখ্যা বাড়তে থাকলো তখন কি করলো? কিছু তো খেতে হবে, শুধু তো থাকলে হবে না, কিছু খেতে হবে। খেতে গেলে কি করতে হবে? আর একটু জঙ্গল কাটে। জঙ্গল কেটে কি করে? চাষের জমি তৈরি করে। চাষের জমি তৈরি করতে করতে যখন আমরা একটু উন্নত হলাম, তখন আমরা কি করলাম? কাঁচা বাড়ি আস্তে আস্তে পরিবর্তন করে পাকা বাড়ি করতে শুরু করলাম। তারপরে কি হলো? রাস্তাঘাটগুলোকে পাকা করলাম। এবার জলের দরকার, আমরা উন্নত হচ্ছি। পুকুরের জল, আগে পুকুরের জল খেত, যারা আছেন ওই কাকু আছেন, কাকু বলতে পারবেন ভালো, যে পুকুরের জল খেত একটা সময় মানুষ। পুকুরের জল খাওয়ার থেকে মানুষ কি করলো? না আমরা টিউবওয়েল বসাবো, নলকূপ বসাবো। নলকূপ বসিয়ে নিচের জলকে আমরা ইচ্ছা মতো ব্যবহার করা শুরু করলাম। সেই জল দিয়ে কি করছি? গাড়ি ধুচ্ছি, বাড়ি পরিষ্কার করছি, রাস্তা ধুয়ে ফেলছি, আরো অন্যান্য 7-17 কাজ করছি। আসলে কি, নিচেই যে জলটা আছে মাটির নিচে, ওই জলটা ব্যবহারের জন্য নয়। ওই জলটা কি করতে হবে? ওই জলটা হচ্ছে ব্যাংক, ভবিষ্যতের জন্য। এখন আমাদের ভূগর্ভের যে জল, সেই জলের স্তর আস্তে আস্তে কমছে। কেন কমছে? না আমরা অত্যাধিক মাত্রায় ব্যবহার করছি। তার ফলে কি হচ্ছে? জলের স্তর যেমন নিচে নামছে, জলের জন্য হাহাকার তৈরি হচ্ছে এবং পৃথিবী উষ্ণ হচ্ছে। কি করে উষ্ণ হচ্ছে? গাছ কাটছি। গাছ কাটার ফলে পৃথিবীর যে
মানে প্রয়োজনীয় অক্সিজেন, যতটা অক্সিজেন দরকার ততটা পাচ্ছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা কি হচ্ছে, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। কার্বন বা ধূলিকণা, যারা শহর অঞ্চলে গিয়েছে, কলকাতায় গিয়েছে গরমের দিনে, তারা যদি ভালো করে লক্ষ্য করেন, ভালো করে অনুধাবন করেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের এখানে যতটা গরম লাগে কলকাতায় গেলে আরো বেশি গরম লাগে। কেন গরম লাগে? কলকাতার বাতাসে আমাদের তুলনায় অক্সিজেনের পরিমাণ কম, বা শুধু কলকাতা বলবো না, যত শহর অঞ্চল আছে শহর অঞ্চলের বাতাসে অক্সিজেনের পরিমাণ আমাদের এখানকার তুলনায় কম। কেন কম? ওখানে কলকারখানা আছে, গাড়ি ঘোড়া চলছে, জনসংখ্যা বেশি, গাছ নেই বা কম। তার ফলে বাতাসে যতটা অক্সিজেন প্রয়োজন ততটা অক্সিজেন নেই, বা থাকলেও সেটা একেবারে ন্যূনতম। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, ধূলিকণা বেশি, এবং ওই কার্বন ডাই অক্সাইড বা ধূলিকণা আকাশ থেকে বা সূর্য থেকে যে রৌদ্র আসছে, সূর্যের যে রশ্মি, সেই তাপগুলো ওই বাতাসের যে ধূলিকণাগুলো আছে সেই ধূলিকণাগুলো তাপগুলো শোষণ করে, এবং শোষণ করার ফলে কি হয়, ওই সংলগ্ন বাতাস সেগুলো গরম হয়। আর এই গরমের জন্য পৃথিবী আস্তে আস্তে উষ্ণ হয়। আরো অনেক কারণ আছে, শুধু এই কারণ না, আরো অনেক কারণ আছে। গ্রিন হাউস এফেক্ট আছে, যেটাকে আমরা বলি বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি কারণ। নাইট্রোজেন মনোক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, এই সমস্ত কারণগুলো যখন বেড়ে যায় তার ফলে কি হয়, বাতাস উষ্ণ হয়। দেখুন, আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দায়ী। আমি বা আপনি যারা এখানে আছেন প্রত্যেকেই আমরা কোনো না কোনোভাবেই দায়ী পৃথিবীকে উষ্ণ করার জন্য। কেন দায়ী? আপনি দেখুন, আপনার বাড়িতে হয়তো একটা ফ্রিজ আছে। ফ্রিজের কাজ কি? ফ্রিজের কাজ হচ্ছে ফ্রিজের মধ্যে কোনো খাবার যদি আমি রাখি তাহলে সেটা ঠান্ডা থাকবে। এবার ওই ঠান্ডা করতে গিয়ে ফ্রিজ যে পরিমাণ কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন মনোক্সাইড বাতাসে ছাড়ে ঠান্ডা করার জন্য, ও যে গ্যাস ব্যবহার করে সেই গ্যাস থেকে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড বাতাসে ছাড়ে, যার কারণে বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায় এবং বাতাস গরম হয়, যার ফলে পৃথিবী গরম। যারা প্রবীণ মানুষ তারা দেখবেন আগের দিনে খড়ের একটা বাড়ি ছিল, খড় ছাওয়া বাড়ি, যেখানে পাখার প্রয়োজন হতো না। এই যে আমাদের মাথার উপরে ফ্যান ঘুরছে, এই ফ্যানের প্রয়োজন ছিল না, ইলেকট্রিসিটির প্রয়োজন ছিল না। যত আমরা উন্নত হচ্ছি তত অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি, যার ফলে পৃথিবী উষ্ণ হচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে কি আমরা যন্ত্রপাতি ব্যবহার করব না, তাহলে কি গরমে আমরা থাকবো? আসলে সবাই যদি ছোট্ট ছোট্ট প্রচেষ্টা করতে থাকি তাহলে দেখব পৃথিবী আস্তে আস্তে আবার শীতলতার দিকে ফিরে যাচ্ছে। এবার আপনি বলতে পারেন যে পৃথিবী উষ্ণ হচ্ছে তাতে কি, আমি এসি লাগাবো। আমি ধরে নিলাম সবার এসি কেনার ক্ষমতা আছে বা এসি চালানোর সক্ষমতা সবারই আছে। তাহলে সবাই যদি বাড়িতে এসি লাগায় তাহলে কি হবে? পৃথিবী উষ্ণতর হবে, মানে আরো উষ্ণতা বাড়বে। তার ফলে কি হবে? তার ফলে পৃথিবী যত উষ্ণ হবে, আমাদের হিমালয় পর্বতমালার নাম আমরা সবাই শুনেছি, পাহাড়ের নাম শুনেছি, যেখানে বরফ জমে থাকে। দার্জিলিং আছে, সিকিম আছে, একটু দূরে গেলে আমাদের কাশ্মীর আছে, এই সমস্ত এলাকা আছে। আর পৃথিবীর বিভিন্ন দেশে এরকম বরফ আছে, যা পাহাড়ের মাথায় বরফ জমে আছে। এবার ওই বরফ যখনই পৃথিবী উষ্ণ হচ্ছে, যেরকম খুব সাধারণ একটা কথা আপনাদেরকে বলি, উদাহরণ হিসেবে দিই, কাশ্মীরে সিয়াচেন বলে একটা হিমবাহ আছে। হিমবাহটা কি? একটা পাহাড়ের মাথায় বরফের পুরু চাদর, সেই চাদরের পুরুত্ব, ওই যে বরফটা, ধরুন একটা বরফ এতটা মোটা মনে করুন, এই যে মোটা, এই মোটাটা কত? 2 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার বা 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 5 ইঞ্চি হতে পারে। পাহাড়ের মাথায় যে বরফটা জমে আছে সেই বরফের দৈর্ঘ্য, মানে পুরু হচ্ছে 7 কিলোমিটার। বলতে পেরেছি আপনাদের? এই 7 কিলোমিটার বরফের চাং, এই বরফের চাং বলছে, বলে কি হচ্ছে, ওই যে নদীগুলো আছে ঝর্ণা হয়ে নদীতে মিশছে, সেই নদীর জল সমুদ্রে গিয়ে পড়ছে। এটা শুধু একটা দেশে নয়, সমস্ত দেশে এই জিনিসটা ঘটছে। এবার কি হচ্ছে, আমাদের সুন্দরবন বা আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতা শহর বা এরকম পৃথিবীর আরো অন্যান্য দেশের অন্যান্য শহরগুলো কি হচ্ছে, সমুদ্রপৃষ্ঠ থেকে যতটা উচ্চতায় আছে তার চেয়ে সমুদ্রপৃষ্ঠ আস্তে আস্তে বাড়ছে। কেন বাড়ছে? বরফ গলা জলগুলো তো সমুদ্রে জমা হচ্ছে। যত পৃথিবী উষ্ণ হবে তত বেশি বরফ গলবে,
বরফ গলার ফলে সমুদ্রের যে জল স্তর আছে, একটা লেভেল আছে জলে, ওই জল স্তর বাড়ছে। যখন জল বাড়বে তখন কি হবে, এই মাঠে যদি জল বেড়ে যায় তাহলে জলটা আস্তে আস্তে ডাঙার দিকে চলে আসবে। যত জল বাড়বে, সমুদ্রের জল তার কোথাও যাওয়ার জায়গা নেই, সমস্ত জল গিয়ে সমুদ্রে মিশে কোনো না কোনো ভাবে। এবার সমুদ্রের জল যখন বাড়ছে তখন যে ডাঙাগুলো ছিল সেই ডাঙাগুলো আস্তে আস্তে ডুবছে। যার কারণে দেখবেন প্রতি বছর সুন্দরবন বা কলকাতা বা অন্য অন্য সংলগ্ন এলাকাতে প্রচুর পরিমাণে বন্যা দেখা যাচ্ছে। এবার যদি বন্যা দেখা দেয় তাহলে কি হবে, বন্যার ফলে জীবনহানি, সম্পত্তিহানি ঘটবে। আর সেই সঙ্গে কি হবে না, মহামারী প্রকোপ দেখা দেবে। বন্যার সময় তো জীবনহানি হলো, সম্পত্তিহানি হলো, সেটা ঠিক আছে, কিন্তু বন্যা যখন কেটে গেল, বন্যা সরে গেল, বন্যার জল নেমে গেল, তারপরে কি হচ্ছে, মহামারী, ডায়রিয়া, কলেরা, এই ধরনের রোগ মানুষের মধ্যে ছড়াচ্ছে। তাহলে আমরা যদি সবাই প্রচেষ্টা চালাই, সবাই যদি বৃক্ষরোপণ করি, ধরুন আমাদের বাড়ির সামনে একটু জায়গা আছে, প্লাস্টিক তো রিসাইকেল করতে হবে, কিন্তু সব জায়গায় রিসাইকেলের ব্যবস্থা নেই। রিসাইকেল মানে কি, ওই প্লাস্টিকটাকে আবার নতুন করে কোনো কিছুতে রূপান্তর করা, সেটা তো আমাদের এখানে সব জায়গায় নেই, কিছু কিছু জায়গায় আছে, আধুনিক শহরে আছে, তখন সেটাকে ফেলে দিই, রাস্তায় ফেললাম, নর্দমায় ফেললাম বা কারো ডাস্টবিনে ফেললাম। কিন্তু ওই প্লাস্টিকটাকে যতক্ষণ পর্যন্ত আমরা রিসাইকেল না করতে পারছি ততক্ষণ পর্যন্ত ওই প্লাস্টিক কিন্তু তার বিষক্রিয়া ছড়িয়ে দেয়। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনারা চেষ্টা করবেন প্লাস্টিকটাকে যতটা সম্ভব কম ব্যবহার করা। আমরা যারা বাজারে যাই, হাটে যাই, বাজারে যাই, সেখানে কি করি, দাদা আমাকে ডাল দিন, আমরা ডাল কি করি, একটা পলিথিনের প্যাকেট ভরে নিয়ে আসি, তাই তো? সবাইকে বলবো আপনারা এইটাকে একটু বদল করুন, পলিথিনটাকে না নিয়ে আপনারা বাড়ি থেকে একটা করে প্যাকেট নিয়ে যাবেন। চেষ্টা করবেন পাটের তৈরি থলি অথবা কাপড়ের প্যাকেট ব্যবহার করা। এবার একদিনে হবে না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি, পলিথিন ব্যবহার করে করে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আর পাটের থলি বা কাপড়ের থলি বেশি দিন হয় না, এটা আমরা সবাই জানি। সেই তুলনায় নাইলন বা প্লাস্টিকের যে প্যাকেটগুলো পাওয়া যায় দীর্ঘস্থায়ী হয়, কারণ ওই জিনিসগুলো খুবই ভয়ঙ্কর, সহজে নষ্ট হয় না, সেটা পরিবেশের জন্য ভয়ঙ্কর। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব প্লাস্টিকের ব্যবহার কমানো যায়, প্লাস্টিকের বোতল বা পলিথিন যতটা সম্ভব কমানো যায়। সর্বশেষ একটাই কথা বলবো, আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লাস্টিকের ব্যবহার কমাবেন, এটা অঙ্গীকার। আর যত সম্ভব গাছ লাগাবেন, যত বেশি গাছ লাগাবেন তত বেশি পরিবেশ ঠান্ডা হবে এবং পৃথিবী শান্ত হবে। যত বেশি গাছ লাগাবেন ঝড় ঝঞ্ঝা কমবে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং পৃথিবী সবুজ শ্যামল হবে। এটাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অঙ্গীকার করুন যে আপনারা প্রতি বছর কমপক্ষে একটি করে বৃক্ষরোপণ করবেন। এটা আপনাদের কাছে আমাদের একান্ত। আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে পেয়ে আমরা খুবই আপ্লুত। আপনারা এসেছেন তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আগামী ভবিষ্যৎ আরো সুন্দর হোক, এটাই আপনাদের